পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের ৪৭তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, অধরা হাসান, শাওন মজুমদার, তাহমিনা মতিন ঝুমুর, জাহান অরণ্য, লিমা, শামীম আল মাহমুদ, লতিফা শারমিন এবং আরও অনেকে। সঙ্গীত আয়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের ৪৭তম পর্ব। কলোনি থেকে কলেজ পাড়ায় যাতায়াতে প্রচুর সময় যাচ্ছিল, তার উপর বৃষ্টি হলে কথাই নেই। আজকাল ঘরে ফিরে এত কাহিল লাগে যে তারপর আর বই নিয়ে বসতেও ইচ্ছে করে না। পড়াশোনায় অবহেলা এসেই যাচ্ছে এই কারণে। কি করবে বুঝতে পারছিল না দীপা। হোস্টেল খুলছে শিগগিরই, যদি সিট ছেড়ে দেয় তবে সেই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। আজ লাইব্রেরি হয়ে লাবণ্যকে পড়াতে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু সকালে উঠেই বেশ জ্বর লাগলো, সেই সঙ্গে গলায় ব্যথা। মুখটুক ধোয়ার পর নিজে যে চা বানাবে সেই ইচ্ছেটাও হলো না। গায়ে চাদর টেনে চুপটি করে শুয়ে থাকতে বেশ আরাম লাগছিল। দীপা বুঝতে পারল আজ কোথাও বেরোতে পারবে না। আধো ঘুম আধো জাগরণে সকাল কাটল। রাধা এলে ওকে না হয় কিছু ওষুধ নিয়ে আসার কথা বলা যেত, কিন্তু সেই ঘটনার পর জোর করে নিয়ে না গেলে মেয়েটা বড় একটা বাড়ি থেকে বের হয় না। সকালে মুখ ধুতে যাওয়ার সময় বাড়িওয়ালা তাকে দেখে তার দৈনিক হাসিটি হেসে ফেলেছেন, অতএব তিনিও আর এদিকে আসবেন না। বেলা যত বাড়তে লাগলো, জ্বরও যেন তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। ঘণ্টাখানেক ঘুমিয়ে পড়েছিল দীপা। হঠাৎ মনে হলো, ব্যস্ত সমস্ত হয়ে অমরনাথ ঘরে ঢুকলেন। খাটের পাশে বসে কপালে হাত রেখে চমকে উঠে বললেন, হাত পুড়ে যাচ্ছে যে, ওষুধ না খেয়ে শুয়ে আছিস। কি ভেবেছিস তুই সবাইকে ছেড়ে একা একা থাকবি? আমাকে একটা খবর দেওয়ারও প্রয়োজন বোধ করিসনি? সেই গলায় এমন স্নেহ জড়ানো যে পাশ ফিরে কেঁদে উঠল দীপা। তার ঘুম ভাঙল এবং তখনই একটা মোটকা টিকটিকি দেয়ালের গা ধরে টিকটিক করে উঠল। কান্নাটা থেমে গিয়েছিল আচমকা। ধর্মর করে উঠে বসেছিল সে। শূন্য ঘর, কেউ কোথাও নেই। ব্যাপারটা যে স্বপ্ন তা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল। অমরনাথ যে আর কখনো আসতে পারে না এই বোধ স্পষ্ট হওয়া মাত্র আরেক ধরনের যন্ত্রণা তাকে অধিকার করল। এই সময় টিকটিকিটা দ্বিতীয়বার ডেকে উঠল। কেউ নেই এই বিশ্ব চরাচরে, সে একা। এই মুহূর্তে অসুস্থতা যদি আরো বেড়ে যায়, যদি সে জ্ঞান হারিয়ে পড়ে যায়, তাহলে কেউ তার কপালে হাত রাখবে না। এই চার দেয়ালের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকা যে কি যন্ত্রণার, তা সে টের পাচ্ছে প্রতিটি মুহূর্তে। শরীর সুস্থ থাকলে তবুই একাকিত্ব নস্যাৎ করা যায়। ইচ্ছে মতো বাইরে বেরিয়ে 5 জনের সঙ্গে সময় কাটিয়ে ক্লান্ত হয়ে ফেরা যায়। তখন রাতটা কিভাবে কাটবে তা নিয়ে মাথা ঘামাতে হয় না। কিন্তু এখন বাইরের লোক আর ঘরের লোকের প্রভেদ বড্ড স্পষ্ট হয়ে ওঠে। নিঃসঙ্গ এই চার দেওয়ালের মাঝখানে থেকে মনে হয় সে যেন একটা জেলখানায় রয়েছে, যেখান থেকে কখনো মুক্তি মিলবে না। ঈশ্বর মানুষকে চরম শাস্তি দেন যখন তিনি তাকে নিঃসঙ্গ করেন। সারাদিন এইভাবে পড়েছিল। মাথায় যন্ত্রণা, গলায় ব্যথা, আর সেই সঙ্গে ধুম জ্বর। কলোনিতে
রাত্রে মশারি না টাঙিয়ে শোয়া যায় না। আগের রাতের টাঙানো মশারি সকালে তোলার ইচ্ছে না হওয়ায় সাপে বর হলো এখন। একটা সময় এলো যখন জ্বর এবং কষ্টগুলো একটু একটু করে নেশার মতো হয়ে গেল। আজ আর এই শারীরিক কষ্টগুলো খুব বড় হয়ে উঠছিল না। মধ্যরাত্রে একবার চোখ মেলল সে। ঘরে আলো জ্বলছে, কয়েকটি মুখ, একটা দুটো। এরা কারা? চোখ বন্ধ করল সে। কপালে আরাম, একটু ঠান্ডা স্পর্শ যেন। কেউ একজন জিজ্ঞেস করল, এই দীপা, এখন কেমন লাগছে? সে ঘাড় নাড়ল। ভালো, খুব ভালো আছে। কি আরাম! আবার যেন নরম তুষারে পা রাখা, ধীরে ধীরে তুষার খাদে তলিয়ে যাওয়া। মাথার ওপরে আশেপাশের সব তুষার জড়ো হয়ে আড়াল করে দিল পৃথিবীটাকে। প্রায় 24 ঘন্টা বেহুশ হয়ে কাটানোর পর যখন দীপা চোখ খুলল, তখন সামনে একটি গম্ভীর মুখ দেখতে পেল। শোক সংবাদ পেয়ে যে মুখ নিয়ে মানুষ মৃতের বাড়িতে আসে, অবিকল সেই মুখ। দীপা হেসে ফেলল। সঙ্গে সঙ্গে মায়ার গলা পেল। কিরে, কেমন আছিস? এই দীপা। দীপা মুখ ঘোরালো। এবার সে মায়াকে চিনতে পারল। মায়ার পাশে রাধা। ঘাড় নেড়ে বাচ্চা মেয়ের মতো ভালো বলল নিঃশব্দে। রাধা বলল, উফ, যা ভয় পেয়ে গিয়েছিলাম। দাদা কাল রাতে ডাক্তার ডেকে এনেছেন। তিনি আজ সকালেও এসেছিলেন। বলেছিলেন যদি দুপুরের মধ্যে জ্ঞান না আসে তাহলে হাসপাতালে পাঠাতে হবে। দীপার চিন্তাশক্তি কাজ করছিল না। মায়া এখানে কি করে এলো তা সে ভাবতেই চাইল না। সে মুখ ফিরিয়ে সামনে বসা গম্ভীর লোকটিকে দেখল। ঝাপসা লাগছে মুখ। অমরনাথ? না, এত শক্ত মুখ অমরনাথের না। এই সময় মুখটা কাছে এগিয়ে এলো। ভয় নেই, আমরা এসে গিয়েছি, এখন তুমি ভালো হয়ে যাবে। গলাটা চিনতে সামান্য সময় লাগলো, কিন্তু আর কিছু ভাবতে ইচ্ছে করছিল না। মায়া দেখল ওর চোখ আবার বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল সে। রাধার দাদা দাঁড়িয়েছিল দরজায়। এবার এগিয়ে এসে বলল, আমার মনে হয় ওকে এখানে ফেলে না রেখে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। মায়া মাথা নাড়ল। না, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। মা আছে, ভালো ডাক্তার আছে আমাদের পাড়ায়। আমাদের এতে কি আপত্তি থাকবে? তবে অত দূর যেতে পারবে তো? আর ওর আত্মীয় স্বজনদেরকেও এ খবরটা দেওয়া দরকার। কলকাতায় আত্মীয় স্বজন থাকলে কেউ ঘর ভাড়া করে একা থাকে? কলকাতায় না থাকুক, কোথাও না কোথাও আছে তো। আমি বলছি, এর যা অবস্থা, পরে যেন ওরা কোনো অভিযোগ না করে। হাসপাতাল নয়। দীপা বুঝল সে মায়াদের বাড়িতে শুয়ে আছে। কয়েক ঘন্টা তার চেতনা সক্রিয় ছিল না। নতুন ডাক্তারবাবু সযত্নে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে চলে গেলেন। এখন মায়ার মা আর মায়া তার পাশে বসে আছে। মায়া তার মাকে বলল, এবার তুমি যাও, এতক্ষণ ঠায় বসে আছো। ডাক্তারবাবু তো বললেন আর কোনো ভয়ের কারণ নেই। চিঠিটা তুই লিখবি নাকি আমি লিখব? তুমিই লেখো। আরেকটা দিন অপেক্ষা করলে অবশ্য ভালো হতো। কেন? মনে হয় আগামীকালও মোটামুটি কথা বলতে পারবে। তখন ওকে জিজ্ঞেস করে না লেখা যেত। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। ভদ্রমহিলা উঠে গেলেন পাশ থেকে। এসবই এখন স্পষ্ট টের পাচ্ছিল। বাড়িটা মায়াদের এবং সে নিরাপদ, এমন একটা বোধ তাকে বেশ আরাম দিচ্ছিল। মায়া ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সে ধীরে ধীরে চোখ খুলতেই মায়া ঝুঁকে এলো। কেমন লাগছে এখন? ভালো। উফ, যা ভয় পাইয়ে দিয়েছিলি। কাল তো তোকে আনার পর ডাক্তারবাবু দুবার এসে দেখে গিয়েছেন। কি করে বাঁধালি এত বড় অসুখ? দীপা জবাব দিল না। সে খুব নিস্তেজ চোখে তাকালো। মায়া বলল, শোন, তোর অসুখের কথা রাধা দাদা এসে জানাতে আমরা তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। ওখানে জিনিসপত্র পড়ে আছে, শুধু জামা কাপড় আর টাকা পয়সা নিয়ে এসেছি। তুই এত টাকা ওই ঘরে রাখতিস? পাগল। নে এখন ঘুমা, আর কোনো চিন্তা নেই। মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছিল। ঘরে এসে এখন একা। একটা গা গোলানো ভাব ছাড়া শরীরে আর কোনো অস্বস্তি নেই। জ্বর এখনো ছেড়ে যায়নি। মাথা তুলতেই ঘুরে যাচ্ছিল। সে ঘরটাকে দেখল। এই ঘরে সে আগে কখনো আসেনি। হঠাৎ আরেকটি সমস্যার কথা মনে এলো। শেষবার কখন বাথরুমে গিয়েছিল মনে পড়ছে না। কিন্তু এই বাড়ির বাথরুম সে ব্যবহার করবে কি করে?
অন্য শরিকরা তো ছোঁয়াছোঁয়ের বাদ বিচার করবেন। সুস্থ অবস্থায় যে কারণে সে এখানে আসতে চায়নি, অসুস্থ অবস্থায় তো সেটা আরো কঠিন হয়ে পড়বে। এর চেয়ে হাসপাতালে গেলেই ভালো হতো। সেখানে ভালোবাসা না থাক, বাদ বিচার নেই। আবার ঘুম, আবার জাগরণ। এবার মায়ার মা সামনে বসে। সে চোখ খুলতেই প্রশ্ন এলো, কেমন আছো দীপাবলি? ভালো। তুমি উঠতে পারবে? কেন? বাথরুমে যেতে হবে। দীপার চোখে মুখে অস্বস্তি ফুটল। মায়ের মা বললেন, তোমাকে বেশি দূর যেতে হবে না। এই ছাদের ঘরের পাশে একটা ব্যবস্থা করা হয়েছে। পুরনো বাথরুম ব্যবহার করা হতো না, এখন কাজে লাগবে। আমাকে ধরো। দুপুরের পরে যখন ঘুম ভাঙল তখন বাইরে রোদ্দুর। মাথাটা বেশ হালকা লাগছে। একটা কাক সমানে ডেকে যাচ্ছে কাছেই। এই ঘর ছাদের ঘর। খুব ভালো লাগলো। ঘরে অনেক জিনিসপত্র রয়েছে ছড়ানো। খাটে বিছানা সম্ভবত তার জন্যই পাতা হয়েছে। পায়ের দিকে যে জানালাটা, তার ওপারেই আকাশ। এরকম একটা ঘর মায়াদের বাড়িতে আছে তা তো সে জানত না। দুপুরে মাসিমা স্যুপ জাতীয় কিছু বানিয়ে গিয়েছিলেন। রাধার কথা খুব মনে পড়ছিল। এরা সবাই তার জন্য এত করছে, অথচ সে নিজেকে একা ভাবছিল। শরীর এত দুর্বল যে উঠে বসতে ইচ্ছে করছে না, অথচ শুয়ে থাকার আরামটাও চলে গিয়েছে। বিকেল 4টের সময় ওষুধ খাওয়ার কথা। মায়ার মা বলছেন তার মধ্যেই ফিরে আসবে মায়া। এই সময় বাইরে মাসিমার গলা পেল, না, আর জ্বর বাড়েনি, অল্প একটু খাওয়াতেও পেরেছি। মুখের স্বাদ তো থাকার কথা নয়, বেশি কথা বলবো না, এসো। দীপা দেখল মাসিমার পেছন পেছন সমিত ঢুকছে। চোখাচোখি হতেই সমিত হাসল। কি খেলটাই না দেখালে! যেদি মেয়েদের এমন ভোগান্তি মাঝে মাঝে ভোগা উচিত। আচ্ছা, অসুস্থ মেয়েটা কেমন কথা বলতে আছে? বসো। খাটের পাশে চেয়ারটাতে বসে সুমিত জিজ্ঞেস করল, কেমন আছো এখন? খুব খারাপ। খারাপ কেন? কি অসুবিধা হচ্ছে? আপনি এসেছেন তাই। মুখ ঘোরালো দীপা, চোখ বন্ধ করল। মাসিমা হেসে উঠলেন, বাহ, কেমন জব্দ! আরুর পেছনে লাগবে? তুমি বসো, মায়া এখনই ফিরবে, তখন সবার চেয়ে একসঙ্গে করব। দরজার দিকে যেতে যেতে তিনি থমকে দাঁড়ালেন। ওকে বেশি কথা বলিও না, এখনো জ্বর একদম চলে যায়নি। মাসিমা চলে গেলে সমিত অন্তত মিনিট 3 চুপচাপ বসে থাকলো। দীপা তাই দেখে হেসে জিজ্ঞেস করলো, কি হলো? নির্বাক কেন? হঠাৎ সমিত অন্যরকম গলায় জানতে চাইল, আমি আসি তা তুমি চাও না? আপনার কি মনে হয়? আমি তোমাকে বুঝতে পারি না। আপনার অক্ষমতার দায় আমার উপর চাপাচ্ছেন কেন? সমিত অবাক হয়ে দীপার মুখ দেখল, তারপর হেসে উঠল। উঠি। কেন? এই দুপুরেও কি রিহার্সাল রেখেছেন? এখন আর দুপুর নেই। আচ্ছা, তুমি কি আমাকে নাটক, রিহার্সাল এসবের বাইরে ভাবতে পারো না? আমি আড্ডা মারতেও যেতে পারি। তাহলে জানলাম আমার সঙ্গে আড্ডা মারা যায় না। বাহ, মাসিমা একটু আগে বলে গেলেন আমি যেন তোমাকে বেশি কথা না বলাই। এর মধ্যেই সেই অন্যায়টা করে ফেলেছি। না, আপনি একটু বসুন। বেশ, বসছি, কিন্তু তুমি কথা বলবে না। সমিত ঠিক করলো যতটা সম্ভব কথা না বলে দীপার পাশে বসবে। সে দেখল দীপা তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। ওর ফ্যাকাশে মুখ, রুক্ষ চুল অসুস্থতাকে ধরে রাখলেও চোখ দুটিতে হাসি ঝিলিক দিয়ে উঠছে। কথা না বলে থাকতে পারল না সে। হাসছো কেন? এটা তো মানা নেই। সমিত নিঃশ্বাস ফেলল। ক্রমশ তার অস্বস্তি হল। একজন নিঃশব্দে হেসে গেলে তার সামনে চুপচাপ বসে থাকা যায় না। বিছানায় নেতিয়ে পড়ে থাকা দীপার হাতের আঙুলগুলোর দিকে তাকালো সে। নখগুলো যেন বড্ড বেশি সাদা। নখ পালিশ ব্যবহার করেনি নিশ্চয়ই অনেকদিন, কিংবা আদৌ ব্যবহার করে না। কি ভাবছেন? তুমি আমাকে এখনো আপনি বলো কেন? তোমার বন্ধু মায়া কিন্তু তুমি বলে। আর বয়সে তো খুব বেশি বড় নই, একসঙ্গে কাজ করলে তুমি বলাটাই স্বাভাবিক। ভেতর থেকে আসেনি, এলে বলতাম।
আমি উঠি। তোমার যদি খুব অসুবিধা না হয় কাল আসবো। সুমিত উঠে দাঁড়ালো। দীপা চুপ করে রইল। কিন্তু কিন্তু করেও সুমিত ডান হাত বাড়িয়ে জ্বর দেখার ভঙ্গিতে দীপার কপাল স্পর্শ করল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করল দীপা। পায়ের শব্দে বুঝল সুমিত ঘর থেকে বেরিয়ে গেল। সে চোখ খুলছিল না। হঠাৎ ওই স্পর্শের কথা মনে আসায় সারা গায়ে কাঁটা ফুটল তার। এই রোগক্লিষ্ট শরীরে ক্লান্তি ছাপিয়ে অন্য এক নবীন অনুভূতি। বন্ধ চোখ খুলছিল না সে, যেন এই অনুভূতি চোখ খোলা মাত্রই হারিয়ে যেতে পারে। কয়েক সেকেন্ড বাদে তার বাঁ চোখ উপচে বন্ধ পাতার কোণ দিয়ে একটা অবাধ্য জলের ধারা গড়িয়ে গেল কানের দিকে। দীপা মোছার চেষ্টা করল না। কোনো স্থির ভাবনা নেই। কিছুক্ষণ এইভাবে থাকার পর একসময় মাথার ভেতরটা একদম ফাঁকা হয়ে গেল। চোখ বন্ধ করে শুয়ে রইল চুপচাপ। এই সময় তার বোধ শক্তিও কাজ করছিল না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেন এক মুহূর্তে লয় পেয়ে গিয়েছিল। এই সময় কেউ যেন তাকে গভীর জলের তলা থেকে টেনে তুলল। চোখ খুলল দীপা। খুলতেই দেখল মায়া তার মুখের উপর ঝুঁকে রয়েছে। তাকে চোখ মেলতে দেখে মায়া দুই কাঁধ আঁকড়ে ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কখন থেকে ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছিস না কেন? দীপা তখন শব্দ খুঁজছিল। কথা বলতে গেলেই পরিচিত শব্দ দরকার, অথচ এই মুহূর্তে সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। মায়া ওকে প্রায় জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে এলো। কি ভাবছিস? খুব কষ্ট হচ্ছে? দীপা মাথা নাড়ল। তার বন্ধ ঠোঁটের ফাঁক দিয়ে শব্দ এলো, না। এবং সেই মুহূর্তে তার নাকে তেলের গন্ধ লাগল। পরিচিত গন্ধ, কিন্তু তার সঙ্গে শারীরিক সুবাস মিশে থাকায় সেটা বেশ অস্বস্তির হল। মায়া তাকে যেভাবে দুহাতে জড়িয়ে রেখেছে এই সময় তাতেও তার স্বস্তি হচ্ছিল না। কষ্ট না হলে কেউ কাঁদে? তোর চোখের কোণ থেকে একটা জলের দাগ এখনো শুকিয়ে আছে। তুই খুব ভালো মেয়ে। দীপার গালে গাল রাখল মায়া, রেখে বলল, না, জ্বর বোধহয় নেই। আমার গালে ছ্যাঁকা লাগছে না। ঠিক আছে। কি ঠিক আছে? কিছুই ঠিক নেই। মায়ের কাছে শুনলাম সুমিত এসেছিল। কি বলেছে ও? তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? না তো। তাহলে কাঁদছিলি কেন? দীপা এই প্রশ্নের জবাব দিল না। মায়া ওর কাঁধে আবার চাপ দিল। মায়াকে যেন এই সময় আর মেয়ে ভাবতে ইচ্ছে করছে না। সে জবাব দিল, কাঁদিনি। কখন জল বেরিয়েছে আমি নিজেই জানি না। বাহ, এটা কোনো কথা হলো? দেখ দীপা, আমি তোর বন্ধু। তোকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। সমিতকে দেখে যে কোনো মেয়ে টালমাটাল হয়। ওর মধ্যে এমন একটা সর্বনাশা ঝড়ের স্বভাব আছে যে না হয়ে পারে না। তুই যেন ওই ভুল করিস না। সমিত তোর জন্য নয়, বুঝলি? দীপা মাথা নাড়ল, নেড়ে চোখ বন্ধ করল। আর তখনই সে দুই ঠোঁটে চাপ অনুভব করল। চুমু খেয়েই মায়া উঠে বসল। গুড গার্ল, লক্ষ্মী মেয়ে। ঠিক 15 দিন পরে স্নান এবং ভাত খেয়ে দীপা এক বিকেলে ছাদে গিয়ে দাঁড়াল। মায়া তখনও কলেজ থেকে আসেনি। ক্লাস হয়ে গেল বেশ কিছুদিন। এবার এখান থেকে তার যাওয়া উচিত। কলোনির ঘরে তালা দেওয়া রয়েছে। রাধা এসেছিল 3 দিন। সে অবশ্য বলেছে ও ব্যাপারে কোনো চিন্তা না করতে। চাবি আছে তাদের বাড়িতে। রাধার দাদা প্রতি রাত্রে সেখানে শুতে যায়। সমিত যেভাবে সহজ হয়ে এই বাড়ির অনেক সিঁড়ি ডিঙিয়ে ছাদের ঘরে আসতে পারে, রাধার দাদা তা পারে না। কারণ একদিন নাকি বোনের সঙ্গে এসেও নিচে অপেক্ষা করেছে। তখন দীপা মোটামুটি আচ্ছন্ন ছিল, পরে শুনেছে। এই মানুষটিকে তার খুব সহজ বলে মনে হয়। দীপা ভেবেছিল হয়তো একদিন দেখা করতে আসবে, এলো না। কলোনির ঘরে অবশ্য এমন কিছু দামি সম্পত্তি নেই যে পাহারা দিতে একজনকে রাত্রে সেখানে শুতে হবে। তার বিছানায় একজন অনাত্মীয় পুরুষ রোজ রাত্রে শুচ্ছে ভাবতে ভালো লাগছিল না। এবার সেই ঘরে ফিরে যেতে হবে। এখানে মাসিমার স্নেহ, মায়ার যত্ন আর মাঝে মাঝে সমিতের গল্প করে যাওয়ার সঙ্গে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল। এরা কেউ তাকে চলে যেতে বলেনি, কিন্তু সুস্থ হবার পর প্রত্যেকের দুশ্চিন্তা চলে গিয়েছে বোঝা যাচ্ছে। এর বেশি থাকলে হয়তো বোঝা হয়ে যাবে। এই বাড়ি মায়েদের একার নয়, এই ঘরটিও। দীপার কারণে মায়ার মা কিছুদিন ব্যবহার করার অনুমতি পেয়েছেন। কাল সন্ধেবেলায় অবশ্য অন্য কারণে এই বাড়িতে বেশ কিছুক্ষণ দাপাদাপি হয়ে গিয়েছে।
নারী এবং পুরুষ কণ্ঠে অনেকক্ষণ আস্ফালন গর্জন চলছিল এক নাগারে। মায়া হেসে বলেছিল ওটা জল নিয়ে বিবাদ। সেই বিবাদের জের ছাদেও উঠে এসেছিল। ঘরের দরজা বন্ধ ছিল দীপার, কিন্তু মনে হয়েছিল যে কোনো মুহূর্তে ছাদে কেউ খুন হয়ে যেতে পারে। ভয়ে সিটিয়েছিল সে। এখন এই বিকেলে এবারের নির্জনতায় গতকালের উত্তাপ ধরা পড়বে না, কিন্তু তার উচিত অবিলম্বে সরে যাওয়া। হঠাৎ পায়ের শব্দ হলো। একজন বয়স্ক মহিলা ছাদে উঠে তার দিকে তাকিয়ে আছেন। ফর্সা, লম্বা, গায়ে জামা নেই, থান জড়ানো রয়েছে। মহিলা হাসলেন। ও, তুমি বুঝি ও ঘরে আছো? মাথা নাড়ল দীপা। এ কি ফ্যাসাদ হলো? শুনেছি একটা মেয়ের খুব অসুখ, ও ঘরে আছে। মেমগিন্নি বলে কয়ে ঘরটা কদিনের জন্য নিয়েছে। তা এখন কেমন আছো? একটু ভালো। অবশ্যই আমি বুঝতে পারলাম না, এত চুলো থাকতে এ ঘরে কেন? তিন কুলে কোনো আত্মীয় স্বজন নেই? অনেক দূরে থাকেন। তা এখানে থাকা হয় কোথায়? হোস্টেলে। তাই বলো? মাথার উপর লাঠি গোড়াবার কেউ নেই? শুনেছি হোস্টেলের মেয়েদের নানান বদ অভ্যাস থাকে। মাথার উপর বেটা ছেলে না থাকলে ছেলে মেয়ের যা হয় আর কি। অবশ্য কাকে আর বলবো, এই বাড়ি তো এখন রাধা কৃষ্ণের কুঞ্জবন হয়ে গেছে। হুটহাট দামরা ছেলে বাড়িতে ঢুকছে, স্নান করে যে স্বস্তি নিয়ে বেরোবো তার উপায় কই? কান পেতে পায়ের আওয়াজ শুনতে হয়। কি জানি বাবা, আমাদের বাড়িতে এর আগে কেউ কলেজেও পড়েনি, তাই অসভ্যতাও করেনি। দীপা চুপ করে দাঁড়িয়েছিল। বৃদ্ধা একটা ঢেকুর তুললেন। জ্বলে গেল, বুক জ্বলে গেল। এ আমার রোগ, সারাদিনে একবার খাই, তবুও বলে বুক জ্বলে যায়। হিন্দু বিধবা তো, জমের অরুচি। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই বাড়ির হাল এমন হয়েছে বছর 10 যখন কর্তা বেঁচে ছিলেন তখন তো আর বাগাবাগি ছিল না, কারো ট্যাফু করার ক্ষমতা ছিল না। বাইরের লোক কি, ঘরের বেটা ছেলেরাই অন্দরে ঢুকত না। আমার শাশুড়ি তো গায়ে জামা রাখতে পারতেন না, মাঝে মাঝে কাপড়ও ফেলে দিতেন। কিন্তু বেটা ছেলেরা কেউ সেটা দেখতে পেয়েছে? কেউ না। তিনি গিয়ে আমাকে মেরে দিলেন। একবার বুঝলে, সৌদামিনী নামে এক উঠতি বয়সের জি এলো কাজে। রাত বিরাতে চাঁদে আসতো। আমার সন্দেহ হয়েছিল। যখন জানলাম তখন 6 মাসের পেট, মেরে ফেলতে পারি না। তা সে মেয়ে 4 মাস বাড়ার ঘরে থেকে বাচ্চা বিয়ে, সে বাচ্চা নিয়ে দেশে চলে গেল। কাক পক্ষীতেও কি টের পেল না। তা তুমি ছাদে দাঁড়িয়ে আছো কেন? এমনি ঘরে বসে থাকতে থাকতে। মেম সাহেব শুনলে হয়তো বলবে অন্য শরিকের লোক হয়ে আমি নাক গলাচ্ছি, কিন্তু
তোমাকে বলি, ছাদে দাঁড়িও না, এ ছাদের হাওয়া বড় খারাপ, কখন গায়ে লেগে যাবে টের পাবে না। আমারই এত বয়স হলো, তবু চাঁদে উঠলে আশেপাশের বেটা ছেলেরা যেন গিলে খায়, আর চুল খুলে দাঁড়ানো হয়েছে মরণ। কথা শেষ করে বৃদ্ধা টুকটুক করে ছাদের কোণে চলে গেলেন। সেখানে একটা ছোট টবে আধমরা তুলসী গাছ দাঁড়িয়ে আছে। বৃদ্ধা সেখানে পৌঁছে কাক পাখিদের রূপান্তর করতে লাগলেন। দীপা চলে এলো ঘরের মধ্যে এবং তার মনে পড়ল সেই কথাগুলো। বাঙালি নারী জাতির সবচেয়ে বড় শত্রু নারীরাই। নিজের জীবনের অপ্রাপ্তি হতাশা তাহারা বুকে বহন করিয়া চলেন, যতদিন না আর কোনো নারীর উপর তাহা বর্ষণ করিতে সক্ষম হইতেছেন। অথচ এই বাড়িতেই মায়া মানুষ হয়েছে। বৃদ্ধা তার মাকে মেম সাহেব বলে ব্যঙ্গ করলেন। মায়ের মধ্যে এসবের প্রভাব বিন্দুমাত্র পড়েনি, সেটা অবশ্যই ওর মায়ের কৃতিত্ব। মায়ের কথা মনে পড়তেই অন্য ধরনের অস্বস্তি এলো। সেদিন তাকে চুমু খাওয়ার পর মায়া যেন বড় বেশি তার গায়ে পড়েছে, কথায় কথায় তাকে জড়িয়ে ধরছে। ওর এই ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না দীপার। খাটের উপর পা মুড়ে বসে হাঁটুতে মুখ রেখে এই ছায়া ছায়া ঘরে সে হেসে উঠল নিঃশব্দে। আমাদের সম্পর্কগুলো ভারী মজার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, মনের তাগিদে বা শরীরের আকাঙ্ক্ষায় আলিঙ্গন বা চুম্বন করলে সেটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু ভারতীয় ধারণায় ওসব করতে হবে তৃতীয় মানুষের চোখের আড়ালে, চুপি চুপি। যুক্তি দুটো। একটি, যা তোমাদের নিজস্ব ব্যাপার তা কেন 5 জনকে দেখাবে। দ্বিতীয়টি প্রকট। আইনের সাহায্য নিয়েও নরনারী প্রকাশ্যে ওরকম আচরণ করলে 5 জনের কাছে অশ্লীল বলে মনে হবে। ওদের ক্লাসের একটি মেয়ে বাবার সঙ্গে মেট্রো সিনেমায় ইংরেজি ছবি দেখতে গিয়েছিল। সেখানে আচমকা নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে যখন চুম্বন করে তখন মেয়েটির কান লাল হয়ে গিয়েছিল। আর চোখে সে দেখেছিল তার বাবা চোখ বন্ধ করে বসে আছেন। এই দৃশ্য মেয়ের সঙ্গে বসে তিনি দেখতে চাননি অথবা পারেননি। একা যা উপভোগ করতেন 5 জনের সঙ্গে মেয়ে সঙ্গে থাকায় তা অশ্লীল বলে মনে হয়েছিল তার। দীপার মনে হল যদি কোনো স্বামী স্ত্রী অনেক বৃদ্ধ বয়সে, যখন তাদের হাঁটা চলার ক্ষমতা লোপ পেতে চলেছে, পরস্পরকে আলিঙ্গন চুম্বন করেন, তাহলে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা সেটা কি চোখে দেখবে। তার মন বলল ব্যাপারটা তাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আবার একই ব্যাপার সময়ের সঙ্গে সঙ্গে কেমন পাল্টে যায়। যারা বলেন স্নেহ ভালোবাসা কোনো ঘাত প্রতিঘাত ছাড়া এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা অন্ধ। মায়ের ভালোবাসা তার সন্তানের ওপর শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত যে অবস্থায় থাকে, পরে তা থাকে না। 5 বছর বয়স হয়ে গেলে মা কেন যেন তার সন্তানকে আর ঠোঁটে চুম্বন না খেয়ে গালে বা কপালে ঠোঁট ছোঁয়ান। সেই মা কেন ওই সন্তানের 20 বছর বয়সে চুম্বনের কথা ভাবতে পারেন না? শরীরের পরিবর্তন তার সোচ্চার ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়ায়। যা ছিল অত্যন্ত মধুর তা হয়ে দাঁড়ায় অশোভনীয়। তাহলে স্নেহ খোলস পাল্টায়। একমাত্র কন্যাকে যে পিতা শৈশবে বা বাল্যকালে প্রতিদিন চুম্বনের মাধ্যমে স্নেহ প্রকাশ করেন, যৌবন এলে তিনিও তাকে দুহাতে জড়িয়ে ধরতে সংকোচ বোধ করেন। মানুষের এই এক অদ্ভুত অসহায়তা, এবং মানুষ যেহেতু সামাজিক প্রাণী তাই সেটা মেনে নেয়। মায়া তাকে চুম্বন করেছে এই অভিযোগ কাউকে করলে সে হাসবে। এদেশে এখনো নারীর সঙ্গে নারীর এমন ঘনিষ্ঠতায় কেউ দোষ দেখে না। অথচ মায়ের বয়সী কোনো পুরুষ যদি এই কাণ্ড করত তাহলে? হঠাৎ মুখ চোখ লাল হয়ে গেল দীপার। ব্যাপারটা ভাবতেই তার রোমাঞ্চ এলো। কেন এমন হচ্ছে ভেবে পাচ্ছিল না, ভাবতে আর ইচ্ছেও করছিল না। সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আর তখনই এই ঘরে এতদিন চুপ করে থাকা টিকটিকিটা শব্দ করে নিজের অস্তিত্ব জানান দিল। বিকেল শেষ হওয়ার আগেই মায়া এলো, সঙ্গে সমিত। খাটের এক পাশে সরে বসল দীপা। মায়া পাশে চলে এলো। কেমন আছিস? ভালো হয়ে গিয়েছি, আর ছাদে বেরিয়েছি কিছুক্ষণ। চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ভালো হয়ে গেছি মানে পুরোপুরি সুস্থ ভাবিস না। তুই যদি ওই কলোনির ঘরে আবার গিয়ে একা থাকিস তাহলে অসুস্থ হয়ে পড়তে বেশি সময় লাগবে না। বাহ, আমি থাকবো কোথায়?
যেখানেই থাকি একাই থাকতে হবে। কেন? এই ঘরটিকে কি খুব খারাপ মনে হচ্ছে? অসুস্থ অবস্থায় এখানে এতদিন থাকলাম, সুস্থ হয়েও এই ঘরে বন্দি থাকবো নাকি? আর এখানে যে আমার পাকাপাকি থাকা সম্ভব নয় তা তোরাও জানিস। হওয়ার হলে তুই আগে বলতিস না? বেশ, পাকাপাকি না সম্ভব হলেও মাঝে মাঝে হতে পারে। হোস্টেলে এখনও তোর নাম আছে, তুই ওখানেই থাকবি। ছুটি ছাটে এই ঘর রইল, আপত্তি আছে? সুমিত এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলল, দীপা, রাধার পক্ষে যেটা সম্ভব তুমি সেটা করতে পারো না। তাছাড়া রাধাকে বাড়িতে ফিরে রান্না করতে হয় না, মা মাসি পাশে থাকে। ওই বাড়ি থেকে অতটা হেঁটে বাস স্ট্যান্ড, তারপর এতটা সময় রোজ দুবার গাড়িতে বসে থাকার ধকল তোমার শরীরের পক্ষে বেশি হয়ে যাচ্ছে। আমি মনে করি হোস্টেলেই তোমার থাকা উচিত। সেটা ভুল বলেননি। মুশকিল হলো বছরে 2 বার 2 মাস বন্ধ থাকে হোস্টেল, তখন কোথায় যাব? মায়েদের এখানে কি বারবার আসা যায়? কেন আসা যায় না? গলা তুলল মায়া। সুমিত হাত তুলল। কলেজ হোস্টেল ছাড়াও তো এখানে মেয়েদের থাকার জায়গা আছে, সেগুলোকেও তো হোস্টেল বলে। ওয়ার্কিং গার্লস হোস্টেল? কিন্তু আমি তো চাকরি করি না। মানলাম, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? ওরকম একটা জায়গা পেলে পরেও কোনো অসুবিধা হবে না। অন্তত একই সঙ্গে তোমার শরীর আর আত্মসম্মানে কোনো চির ধরবে না, বুঝলে খুকি? এখন শুধু ক্লাস, লাইব্রেরি আর হোস্টেল। গত 1 মাস দীপা অন্য কোনো দিকে তাকায়নি। অসুস্থতার কারণে সে অনেকটা পিছিয়ে পড়েছিল পড়াশোনায়। শুধু বিকেলে লাবণ্যকে পড়াতে যায় নিয়ম করে। অসুস্থতার সময় এরকম অন্ধকারেই রেখেছিল সে ওদের। সেই সময় মনেও পড়েছিল লাবণ্যর কথা। সে অসুস্থ এই খবরটা ওদের দেওয়া দরকার মনে করেছিল, কিন্তু কাকে দিয়ে দেবে? যাকে যেতে বলল সেই ফিরে এসে চোখ কপালে তুলল। অসুখের পর প্রথম দিন যাওয়া মাত্রই লাবণ্য হৈ হৈ শুরু করে দিয়েছিল। বাচ্চা মেয়েটা চোখ ঘুরিয়ে গাল ফুলিয়ে অভিমান জানিয়েছিল। কথা শুনতে হবে এমন ধারণা নিয়ে গিয়েছিল দীপা। দেখা হওয়া মাত্রই ওর দিদিমা চোখ বড় করে বলেছিলেন, এ কি চেহারা হয়েছে তোমার? কি করে এমন হলো? অসুখ করেছিল। কি অসুখ? বসো বসো। দুহাত ধরে চেয়ারে বসিয়েছিলেন বৃদ্ধা। এবার আমি তোমায় বকবো। ওইটুকু শরীরে এত কষ্ট করা পোষায়? সেই ধ্যার ধারে গোবিন্দপুরে গিয়ে বাসা নিলে। মেয়েটা আসছে না দেখে গেলাম হোস্টেলে খবর নিতে, সেখানেও কেউ নেই, ছুটি হয়ে গিয়েছে। তারপর হোস্টেল খুলতে সব মেয়ে এলো, তুমি এলে না। আর নাতনি তো হেদিয়ে মরল তোমার জন্য। এখন আমি হোস্টেলেই ফিরে এসেছি। দীপা লাবণ্যর হাত ধরল। আমি একটা কথা বলবো? বলুন। বলতে খুব সংকোচ হয়। না থাক। লাবণ্য দিদিমা কথা ঘোরালেন। শরীর ঠিক না হওয়া পর্যন্ত এখানে রোজ আসতে হবে না। আপনি কি বলবেন বলেছিলেন? ও কিছু না, দাঁড়াও আসছি। খুব দ্রুত সামনে থেকে সরে গেলেন মহিলা। লাবণ্য জিজ্ঞেস করল, তোমার কি খুব অসুখ করেছিল? হ্যাঁ, খুব। মন কেমন করছিল তখন? মেয়েটি বড় চোখে তাকালো। আমার কথা ভাবতে? হঠাৎ খোঁচা খেল দীপা। মিথ্যে কথাটা বলতে পারল না, সত্যি কথাটা বলতে জিভে আটকালো। সে হাসলো। হঠাৎ লাবণ্য ছুটে গিয়ে টেবিল থেকে একটা বই নিয়ে এলো। তুমি এই বইটা পড়েছো? কোথায় পেলে তুমি? আমাদের ক্লাসের একটা মেয়ে দিয়েছে, ওদের বাড়িতে ছিল। এখানে না আমার নামের একটা মেয়ে আছে, তাই আমি এই বইটা পড়বো। শেষের কবিতা? এখন পড়লে তুমি বুঝতে পারবে না। আমার বন্ধুও বলেছিল তুমি বুঝতে পারো। দীপা ওকে দুহাতে ঝরিয়ে ধরল। না, ভালো পারি না। কেমন রক্ত মাংসহীন লাগে লাবণ্যকে। এভাবে জড়িয়ে ধরা যায় না।